বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। একটা সিরিয়াস আলোচনা এখন করতে চলেছি, সেটা হচ্ছে দিল্লিতে আজ একটা বড় বৈঠক হচ্ছে। সেই বৈঠকটা এক্ষুনি শুরু হবে, মানে শুরু হলো বলে 12টার সময় শুরু হওয়ার কথা। সেটা হচ্ছে দিল্লির কনস্টিটিউশন ক্লাব আছে, যেটা মূলত এমপি এমএলএদের ক্লাব বলা হয়। দিল্লিতে এরকম অনেক ক্লাবই আছে, তো সেই কনস্টিটিউশন ক্লাবে এই মিটিংটা হচ্ছে। এই মিটিংটা মূলত কংগ্রেসের নেতৃত্ব হচ্ছিল বলা হচ্ছে। ফর্মাল কোনো চিঠি না পেলেও বা পাঠালেও বলা হচ্ছে যে কংগ্রেসের যিনি জেনারেল সেক্রেটারি রাহুল গান্ধী খুব ঘনিষ্ঠ, সেই কেসি বেণুগোপাল নাকি সবাইকে মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে। যাই হোক, এই যে ইন্ডি গাঠবন্ধন বা ইন্ডিয়া জোট, তো এই জোটে মোট 37টা পার্টি ছিল যখন এটা শুরু হয়। পরবর্তীকালে দেখা যায় সেটা কমে 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 এখন 23টা পার্টিতে হাজির হয়েছে। এখন এই 23টা পার্টির মধ্যে মূল যারা যে চালিকা শক্তি ছিল, যাদের রাজ্যে রাজ্যে ক্ষমতা ছিল, ছোটো ছোটো দলগুলো যে জোটটার মধ্যে, তার মধ্যে দেখা যাচ্ছে বেশ কয়েকটা জোট তো হেরে গেছে বিগত নির্বাচনে, আর কয়েকটা জোট এমনিতেই ছেড়ে দিয়েছে নিজেদের মধ্যে বিশ্বাস হারিয়ে যাওয়ার কারণে। আমি বলি একটা একটা করে কারা কারা এই জোটের মধ্যে ছিল বা আছে। তারপর ধরুন ডিএমকে আছে, সিপিএম আছে, সিপিআই আছে, টিএমসি আছে, আইএনসি আছে। আইএনসি নেতৃত্বে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা এখন ভারতের সবচেয়ে বড় দল। আম আদমি পার্টি আছে, ন্যাশনাল কনফারেন্স আছে, আরজেডি আছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আছে, বিজু জনতা দল। টিভিকে আসবে কিনা সেটা দেখা যাবে, তাদেরকে ওনাকে শোনা যাচ্ছে নিমন্ত্রণ করা হয়েছে। বিআরএস আছে, কেসি রাও, ওয়াইসিপিআর জগনমোহন রেড্ডি, পিডিপি আছে কিনা বা আসবে কিনা সেটা পরে বই যাবে। আর আকালি দল আছে, উদ্ধব ঠাকরে সেনা আছে, আর এনসিপি শরদ যাদব আছে। আমি টিভিতে নিউজ দেখছিলাম, সঞ্জয় রাউত উদ্ধব সেনার তিনি বাইট দিচ্ছেন এনআইকে। এরপরে দেখলাম সুপ্রিয়া সুলে, যেটা এনসিপি শরদ পাওয়ার, তিনিও গাড়ি থেকে নামলেন, সেই ছবিটাও দেখা গেল। যেতে শুনছিলাম তার নাকি মেয়ের বিবাহ আছে আগামী কয়েকদিনের মধ্যেই, তবুও তিনি দেখছি এসে গেছেন, কারণ শরদ পাওয়ার খুব অসুস্থ। এখন প্রশ্ন হচ্ছে ডিএমকে পরিষ্কার বলেছে তারা আসবে না, তারা রোড ছেড়ে দিয়েছে। কারণ তামিলনাড়ুতে যে বিগত নির্বাচন হলো, সেই নির্বাচনটাতে যে ডিএমকে বেশ ভালো সংখ্যায় এমপি আছে দিল্লিতে, তো ফলে রাজ্যসভা লোকসভা দুটোতেই আছে। তো ডিএমকে যে গত নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে ডিএমকে নির্বাচনে কিন্তু জোট ছিল, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার শেষে যখন দেখা গেল এমকে স্ট্যালিনের দল ডিএমকে তারা পিছিয়ে গেছে, সেই জায়গায় নতুন পার্টি করে সিনেমা আর্টিস্ট জোসেফ বিজয় সে এগিয়ে গেছে, আর কংগ্রেস ওখানে 5টা সিট পেয়েছিল। তো কংগ্রেস কী করলো, সেখানে ওই হঠাৎ করে টিভিকে যে সংখ্যাগরিষ্ঠতা হতে কম পড়ছিল এমএলএর সংখ্যা, তাকে সমর্থন করে দিল, এবং সেই 5জন সমর্থন করে দিয়ে তার মধ্যে 2জন মন্ত্রী হয়েছে। এটাকে ডিএমকে খুব অপমানজনকভাবে নিয়েছে, যেটা আমাদেরকে ভয়ানকভাবে অপমান। জোট ধর্ম কংগ্রেস মেনে নেয়নি, অতএব আমরা আর এই জোট ফোটের মধ্যে নেই। শুধু তাই নয়, তারা লোকসভার স্পিকারকে চিঠি দিয়েও জানিয়েছে যে তাদের জন্য সিট অ্যারেঞ্জমেন্ট আলাদা করা হোক। তারা আর ওই যে ইন্ডি ব্লক যে লোকসভায় যে সিট অ্যারেঞ্জমেন্ট থাকবে তাদের সঙ্গে তারা আর বসবে না, তাদেরকে আলাদা করে জায়গা দেওয়া হবে। এটা হচ্ছে 1 নম্বর ডিএমকে ইস্যুটা। এরপর বলি সিপিএম তো কেরলে এবার হেরে গেছে, এবং কেরলে হেরে যাওয়ার পরে দেখা যাচ্ছে, এবং কেরলে হেরে যাওয়ার আগে রাহুল গান্ধী ওখানে গেছিলেন, মল্লিকার্জুন খাড়গে গেছিলেন, এবং প্রিয়াঙ্কা গান্ধী গেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী কেরলে বায়নাডের সাংসদ। সেখানে যে একটা প্রচার চালিয়েছিলেন রাহুল গান্ধী, সেটা হচ্ছে যে সিপিএমের সঙ্গে বিজেপির একটা আঁতাত আছে। তো যাই হোক, সিপিএম হেরে যাওয়ার পর এখন যিনি কেন্দ্রীয় সম্পাদক মিস্টার বেবি, তিনি একটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন কংগ্রেসকে যে কংগ্রেসের সঙ্গে তাদের আর সম্পর্ক আগামী দিনে থাকবে কি না, সেটা কংগ্রেস তাদের স্ট্যান্ডটা পরিষ্কার করুন, এবং তিনি সম্মত মিটিংয়ে আসবেন না, হয়তো অন্য কোনো জুনিয়র কোনো নেতাকে সেখানে পাঠাবেন। এটাই যা শোনা গেছে খবর এ পর্যন্ত। তারপর এখন নতুন করে যদি হয় কিছু কে হাজির হয়, সেটা পরবর্তীকালে হয়ে যাবে। এরপর হচ্ছে যে টিএমসি তো এই বিগত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর টিএমসি অস্তিত্বে প্রায় বিপন্ন হয়ে গেছে। তো সেই জন্য একদিন আগেই টিএমসির যিনি সর্বভারতীয় সম্পাদক, তিনি অভিষেক ব্যানার্জি দিল্লি পৌঁছে গেছেন। মমতা ব্যানার্জি যিনি চেয়ারপারসন, তিনিও গতকাল পৌঁছে গেছেন, এবং সেখানে তাদের যেহেতু অস্তিত্বের প্রশ্ন এখন এই মুহূর্তে, তাদেরও সবচেয়ে বেশি প্রয়োজন এই ব্লকটাকে আঁকড়ে ধরে আগামী দিন নিজেদের অস্তিত্ব রক্ষা করা। সেটা সেই নেত্রী কতটা করতে পারেন, সেটাই আগামী দিনে দেখা।
এরপর দেখা যাচ্ছে এপিপি আম আদমি পার্টি এই যে জোটের মিটিংয়ে যোগদান করবে না, তারা বলেই দিয়েছে। কারণ তাদের আগামী দিনে নির্বাচন আছে পাঞ্জাবে, এবং পাঞ্জাবে তারা এককভাবে লড়াই করতে চায় কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস পাঞ্জাবে হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট পার্টি হতে চলেছে বলা যায়, বা সেকেন্ড লার্জেস্ট পাওয়ার এখন পর্যন্ত আছে। আগামী দিনে এমন হতে পারে আম আদমি পার্টির যে দল, তাদের বিরুদ্ধে পাঞ্জাবে যেভাবে অ্যান্টি ইনকামবেন্সি আছে। গত পরশু দিনে দেখা গেলো পাঞ্জাবে যুবকরা কোনো একটা বিষয় নিয়ে প্রতিবাদ করছে, সেখানে পুলিশ প্রচুর মারধর পিটাপিটি করে কিন্তু তাদেরকে তাড়িয়েছে। গতকাল বা গত পরশু হয়েছে, আমি টিভি নিউজ একটা দেখছিলাম, তো ঠিক ডেটটা টাইমটা আমার এই মুহূর্তে মনে, তারা যা জমায়েত হয়েছে তাদেরকে পিটে দিয়েছে। ফলে এই যে যুবকদের রাগও কিন্তু এই আম আদমি পার্টির উপরে আছে। ফলে আগামী দিনে আর আম আদমি পার্টি যে সমস্ত কমিটমেন্টগুলো করছে, সেই কমিটমেন্টগুলো তারা আগের দিনে কী করবে সেটা বলা মুশকিল। ন্যাশনাল কনফারেন্সে অবশ্যই যোগদান করবে, কারণ সেখানে ওমর আবদুল্লাহ সম্ভবত পৌঁছে গেছে। আমি দেখছিলাম ওমর আবদুল্লাহ দু একজন কংগ্রেস নেতার সঙ্গে সেখানে তিনি কথাবার্তা বলছেন। তো যাই হোক, সেটা একটা ছবি কিন্তু এসেছে। আরজেডি অবশ্যই পৌঁছাবে, যদি আরজেডির শক্তি অনেক কমে গেছে। বিহার তাদের মাত্র 25টি এমএলএ আছে, এবং আরজেডির সম্ভবত তেজস্বী যাদব এবং মনোজ ঝা সেখানে যোগদান করতে পারেন, কারণ তিনি দিল্লির নেতা, রাজ্যসভার সদস্য। তো দেখা যাবে কে যোগদান করলেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারাও খুব কনফিউশনে আছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কী করবে। কারণ ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে প্রথম হচ্ছে বিহারের নির্বাচনের সময় কংগ্রেস এবং আরজেডি তারা কয়েকটা সিট চেয়েছিল, ঝাড়খণ্ড লাগোয়া যে কয়েকটা বিধানসভা সিট ছিল তাকে দেওয়া হয়নি। ফলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একটু রাগান্বিত। তার সঙ্গে সঙ্গে দিয়েছে ঝাড়খণ্ড মুক্তির সঙ্গে আলোচনা, মুক্তি মোর্চার সঙ্গে আলোচনা না করেই ঝাড়খণ্ডে 18 তারিখে দুটো রাজ্যসভা সিটের নির্বাচন, রাজ্যসভা সিটগুলির নির্বাচন, যে ফাঁকা সিটগুলি আগামী 18 তারিখে ঝাড়খণ্ডে দুটো রাজ্যসভা সিটের নির্বাচন আছে। কিন্তু সেখানে ঝাড়খণ্ডে কংগ্রেস একতরফা জেএমএমের সঙ্গে আলোচনা না করেই তারা কিন্তু একজন যে সম্ভবত মল্লিকার্জুন খাড়ের যে অফিস, সেই অফিসের যিনি অফিস সেক্রেটারি প্রণব ঝা বা অর্ণব ঝা এরকম একটা নাম কিছু, তাকে সেখানে টিকিট দিয়ে দিয়েছে রাজ্যসভায় লড়ার জন্য। তো যেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম চেয়েছিল, তারা দুটো সিটেই লড়াই করবে, যেহেতু তাদের সংখ্যা বেশি। তাদের সঙ্গে আরজেডি আছে, তারপর আরও ছোটো ছোটো দলগুলো আছে, কংগ্রেসও সেখানে ভালো সিট আছে, 16টা মতো আছে, এবং জোট করে সেখানে সরকার চালাচ্ছে। ফলে সব মিলিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও কিন্তু কংগ্রেসের সঙ্গে আস্তে আস্তে করে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু সরকার আছে, সেটা তার পক্ষে এখনই সম্ভব নয়, যতক্ষণ না তার কাছে বিকল্পের কোনো সম্ভাবনা। এবারে বিজু জনতা দল উড়িষ্যা, তারা আমন্ত্রিত কিনা বা তারা এসে পৌঁছাবে কিনা, কারণ নবীন পট্টনায়ক তার 80 বছর বয়স, তিনি কোনো সেকেন্ড লাইন লিডারশিপ তৈরি করেননি উড়িষ্যাতে। তাদের এরপর রাজনৈতিক ভিত্তি সেটা খুবই কমে গেছে। তার উপর হচ্ছে টিভিকে, যার সঙ্গে যে এখন নতুন পার্টনার হচ্ছে কংগ্রেসের সঙ্গে তামিলনাড়ুতে, সেই টিভিকে নিমন্ত্রণ করবে কিনা, টিভিতে বিজয় জোসেফ বা তার কোনো প্রতিনিধি আসবে কিনা, সেটা দেখার আগামী দিনে। তবে তার কোনো রাজ্যসভা কি লোকসভা কি তার কোনো সংসদ নেই, কোনো জায়গাতে তার কোনো সংসদ নেই, সবেমাত্র নির্বাচিত এসে পরেতে সেটা হবে। বিআরএসের কেসি রাও, তিনি আসেন কিনা সেটাও আগামী দিনে দেখা যাবে, কারণ তারও তেলেঙ্গানাতে এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই, এবং বিআরএসের সঙ্গে তেলেঙ্গানাতে কংগ্রেস লড়াই করেই বিআরএসকে সরিয়ে দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে। অতএব সেখানে গ্রাউন্ডরুট স্তরে বিআরএসের সঙ্গে কংগ্রেসের কিন্তু একদম সাপেনিউলো সম্পর্ক, আমার মনে হয় সম্ভবত তারা আসবে না। এখন ওয়াইএসসিপিআর তো জগনমোহন রেড্ডি, তিনি তো কংগ্রেস থেকে ভেঙে যে দল করেছিলেন, তিনি কিছুদিন সরকারও চালাচ্ছেন, কিন্তু সেখানে এখন মজবুত সরকার চালাচ্ছেন চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যাণ, বিজেপি সঙ্গে আছে। ফলে তাদের তো আসার কোনো প্রশ্নই নেই। এখন পিডিপিকে নিমন্ত্রণ জানানো হয়েছে কিনা বা মেহবুবা মুফতি আসবেন কিনা, সেটাও আগামী মিটিং শেষ হওয়ার পর, যখন জয়েন্ট প্রেস কনফারেন্স হবে বা ফটো অপশন হবে, তারপরে বয়ে যাবে। কারণ কাশ্মীরের প্রশ্নে সেখানে আবার ন্যাশনাল কনফারেন্স আর পিটিভি তারা নিজেদের মধ্যে কোনো সৌহার্দ্য নেই, তারা একজনের অপর পক্ষে, একজনের সঙ্গে অপরের সঙ্গে সবসময় কিছু না কিছু একটা বিষয় নিয়ে বাকবিতণ্ডায় লেগে থাকে। আকালি দলে আসার কোনো প্রশ্ন নেই, কারণ আকালি দল পাঞ্জাবে আগামী দিনে নির্বাচনে আছে, নির্বাচনে দাঁড়াতে চায় এবং নির্বাচনে জয়লাভ করতে চায়, এবং আকালি এখন চাইছে যারা বিজেপি ছেড়ে চলে গেছিল একটা সময়ে কিষাণ আন্দোলনকে কেন্দ্র করে, তারা এখন হয়তো সম্ভবত আবার বিজেপির সঙ্গে যোগদান করে, বিজেপি হয়তো আকালিকে সঙ্গে নিয়েই আগামী দিনে পাঞ্জাবে যে বিধানসভা নির্বাচন আছে 2027 সালে, যে 8টা রাজ্যে নির্বাচন আছে, তাতে সেখানে তারা একজোট হয়ে লড়াই করবে। অতএব আকালির আসার কোনো প্রশ্ন নেই। উদ্ধব সেনা অবশ্যই আসবেন, সঞ্জয় রাউত এসে গেছেন, দেখা যাচ্ছে উদ্ধব ঠাকুর হয়তো এসে হাজির হবেন। এনসিপি তো বললামই, সুপ্রিয়া সিলে এসে হাজির হয়েছেন। সমাজবাদী পার্টি বড় পার্টনার, এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স, এই ইন্ডিয়া অ্যালায়েন্সের সবচেয়ে বড় পার্টনার হচ্ছে সমাজবাদী পার্টি, এবং সমাজবাদী পার্টির এখন বোধহয় 36-37টা সাংসদ আছে লোকসভাতে, তো রাজ্যসভাতেও বেশ কিছু আছে। সেখানে নিশ্চয়ই অখিলেশ যাদব
এবং রামগোপাল যাদব তাদের যিনি একজন বড় নেতা রাজ্যসভার সদস্য, তিনি সম্ভবত সেখানে যোগদান করবেন। এটা নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে, কারণ তাদের এই জোটের মধ্যে একটা বড় ভূমিকা। কিন্তু সেখানে সংকট হচ্ছে যে আগামী 2027 সালে বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, কারণ বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে 4টে দল, বিজেপি তো আছে, তার সঙ্গে বেশ কিছু ছোটো ছোটো দল আছে, যেমন আপনা দল বা অন্যান্য একটা ছোটো ছোটো দল আছে। কিন্তু সমাজবাদী পার্টি কংগ্রেস জোট করে লড়বে কিনা উত্তরপ্রদেশে, সেটাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ বিহার হারের পর অখিলেশ যাদব কিন্তু একটু চিন্তায় আছেন যে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়ে তার লস হবে কিনা লাভ হবে। যেমন বিহার নির্বাচনের পর জানা গেছে যে তেজস্বী যাদব বা আরজেডি পক্ষ থেকে বলা আছে যে তাদের এককভাবে লড়াই করতো, তারা যে 25টা সিট পেয়েছে তার থেকে অনেক বেশি সিট পেত, কংগ্রেসের সঙ্গে জোট করতে গিয়ে তাদের নাকি বেশি লস হয়েছে, সেই জন্য তিনি খুব চিন্তায় আছেন। তারপর বিএসপি আছে, অর্থাৎ বহুজন সমাজ পার্টি, মায়াবতীর দল। তো মায়াবতীর দল আগামী দিনে এই জোটে তো আসার প্রশ্ন নেই, তিনি সম্ভবত একাই লড়াই করবেন উত্তরপ্রদেশে, অথবা যদি কোনো কারণে কংগ্রেসের সাথে বিএসপির জোট হয় তো ফলে তখন তো অখিলেশ যাদবের সঙ্গে কংগ্রেস একদম যাকে বলে ওই ওই সাপে নেউলের সম্পর্ক হয়ে যাবে। তো সেটাও আগামী দিনে দেখার। আর বাকি দু একটা ছোটো ছোটো দল যারা আছে তারা সেগুলো কী করে সেটাই দেখা। এখন কংগ্রেস টিএমসির কাছে অস্তিত্ব রক্ষার প্রশ্ন, অখিলেশ যাদবের কাছে আগামী দিনে উত্তরপ্রদেশে জয়লাভ করার প্রশ্ন, সিপিএম এর কাছে কংগ্রেসের অল ইন্ডিয়া যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা জানার দরকার, কি পরিষ্কার হওয়ার দরকার। এবং টিএমসিও এখন অস্তিত্ব সংকটের জন্যই যোগদান করছে। গত বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধী কিন্তু এসে টিএমসিকে ভীষণভাবে অপদস্থ করেছেন বলা যায়। যে টিএমসির জন্য বিজেপি এসেছে এবং বিজেপির সঙ্গে টিএমসি একটা আঁতাত আছে, যেরকম কথা তিনি কেরলে বলছেন সেরকম কথা তিনি পশ্চিমবঙ্গেও বলছেন। কিন্তু এখন টিএমসির যেহেতু দেওয়ালে পিঠ ঠিক আছে, অতএব অবশ্যই তারা এই জোটটাকে আঁকড়ে ধরে, খড়কুটার মতো আঁকড়ে ধরে আগামী দিনে এগোনোর চেষ্টা করবে। শারদ পাওয়ার অসুস্থ, সুপ্রিয়া সুলে এসেছেন, দেখা যাক তিনি কী বক্তব্য। এখন কংগ্রেসের কাছে সবচেয়ে বড় 3টে ইস্যু আছে এই মধ্যে, কারণ বিজেপি সরকার এখন 3টে ইস্যু নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে যেতে। একটা হচ্ছে ওমেন রিজার্ভেশন। তো এই ওমেন রিজার্ভেশনটা একটা বিল প্লেস করে বিলে হেরে যায় বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা না দেখার ফলে। আগামী দিনে তারা চেষ্টা করছে আবার এই ওমেন রিজার্ভেশন বিলটাকে পার্লামেন্টে প্লেস করার জন্য। সেটা মনসুর সেশনে প্লেস হয় কিনা সেটা দেখা যাবে, এবং তাতে 2/3 সমর্থন পায় কিনা সেটা একটা চিন্তা। যদি সে বিলটা পাস করে যায়, পাস হলেও বিজেপির লাভ, পাস না হলেও বিজেপির লাভ। তখন দেশের কাছে বিজেপি যে বলবে যে এই কংগ্রেস এবং এই যে বিরোধী জোট এরা মহিলা বিরোধী, সেটা তাদের কাছে একটা ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়াবে। এর বাইরে সেন্সাস শুরু হচ্ছে, সেন্সাসের সঙ্গে সঙ্গে ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন হলে যে লোকসভা সিট তার কমা বাড়া হবে এবং তার যে এরিয়া পরিবর্তন হবে, সেখানে বেশ কিছু সংখ্যক সিট বাড়বে এবং জনসংখ্যা নিরিখে হয়তোবা সাউথের দিকে কিছু সিট কমবে বলে তারা চেঁচামেচি করছে, কিন্তু আমার মনে হয় না সাউথে কিছু সিট কমবে। আমি যতগুলো পর্যালোচনা দেখেছি বা পড়েছি তাতে মনে হচ্ছে সিট কমবে না, কিন্তু উত্তর ভারতের সিট বাড়বে, যেখানে জনসংখ্যা বেশি, যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, এইসব জায়গায় কিন্তু সিটের সংখ্যা বাড়বে, এটা আশা করা যাচ্ছে। এটাও তাদের কাছে একটা চিন্তা যে নতুন সিট বাড়লে তারপর কী হবে। এরপর একটা যে 2029-এ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা কংগ্রেস কী করবে, কোন স্ট্যান্ড নেবে। এখন বিজেপির কাছে, সরকারের কাছে একটা স্ট্যান্ড আছে যে তারা 2029-এ ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে চায়। কারণ এই যে প্রতিনিয়ত সারা বছর ধরে কোনো না কোনো রাজ্যে কেন্দ্রে নির্বাচন লেগেই আছে, এই পরিবেশটা দিয়ে কমপক্ষে ওয়ান নেশন ওয়ান ইলেকশনে কেন্দ্র এবং রাজ্যের যে বিধানসভা এবং লোকসভা ভোটটা একসঙ্গে, সেক্ষেত্রে বিজেপিকে হয়তো কিছু লস করতে হবে। কারণ এই যে নির্বাচনে যেখানে তারা পন্ডিচেরিতে জিতেছে, আসামে জিতেছে এবং পশ্চিমবাংলায় জিতেছে, এরপরে যে আপনার ওয়ান নেশন ওয়ান ইলেকশন তাদের কী অবস্থা হবে তারা সেটা ঠিক এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছে না। এরপরে তাদের লাভ হবে না লস হবে। তারপরে পশ্চিমবাংলা নির্বাচনে যেভাবে বিজেপি জয় পেয়েছে, যেভাবে হিন্দুত্ব ভোট মানে এককাট্টা হয়েছে, হিন্দু কনসলিডেশন হয়েছে, সেটা কিন্তু সারা ভারতবর্ষের আগামী দিনের যে নির্বাচনটা হবে সেখানে ব্যাপক প্রভাব ফেলবে। এখন সেই ব্যাপক প্রভাবটা যেটা পড়বে সেটাকেই বা এই ইন্ডি জোট তারা কীভাবে মোকাবিলা করবে, সেটাও কিন্তু একটা মস্ত বড় প্রশ্ন আছে। তো ফলে এই যে ইস্যুগুলো কংগ্রেসের সামনে আছে, এবং কংগ্রেসের সামনে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোকে বাকি দলগুলো একমত হবে কি না, কারণ তারা প্রত্যেকের আঞ্চলিকভাবে তাদের নিজের যে লাভ লসের হিসাবটা করতে থাকবে। এই যে ছোটো ছোটো দলগুলো, এই দলগুলো বেশিরভাগই কংগ্রেস থেকে ছেড়ে গিয়েই দলগুলো করেছিল এবং নিজেদের মহত্ত্বাকাঙ্ক্ষার জন্য করেছিল, এবং তারা বিভিন্ন জায়গায় সরকারও এসেছে, সরকারও চালিয়েছে, কংগ্রেসের বিরোধিতাও করেছে, বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির বিরোধিতা করছে। এখন এই যে এই মুহূর্তে তাদের নিজস্ব স্বার্থ রক্ষা, আবার জোটের স্বার্থ রক্ষা, অল ইন্ডিয়া লেভেলে একটা ঐক্যমত এসে পৌঁছানো আগামী 2029-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে,
তার বাইরে 2027 সালে যে 8টা রাজ্যে নির্বাচন আছে, সেইখানেই বা এই জোটের কী ভবিষ্যৎ হবে এবং সেখানে সবাই একজোট হয়ে ভোটে লড়াই করবে কিনা, কংগ্রেস যেখানে যেখানে শক্তিশালী সেখানে তারা অন্যান্য দলকে, স্থানীয় আঞ্চলিক দলকে সিট ছাড়বে কিনা, সমাজবাদী পার্টি বা কংগ্রেসকে কোনো সিট ছাড়বে কিনা, সেটা আগামী দিনে কিন্তু দেখার। সেই প্রশ্নটা আজকে কতটা পরিষ্কার দেখা যাবে, কে কীরকম ভূমিকা পালন করেন সেটা নিয়েই প্রশ্ন। তো একটা ব্যাপার মোটামুটি নিশ্চিত, ডিএমকে এবং আম আদমি পার্টি কংগ্রেস থেকে দূরত্ব বজায় করে নিয়েছে এবং তারা কংগ্রেসের সঙ্গে বা এই যে ইন্ডি জোটের সঙ্গে আগামী দিনে আর এই মুহূর্তে থাকবে না। সিপিএম প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে আছে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে, তারা আগামী দিনে কী করবে সেটা দেখার বিষয়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও ভয়ানক চিন্তায় আছে এই কংগ্রেস নেতৃত্ব নিয়ে, কারণ তাদেরকে বারবার অপমানিত করা হচ্ছে, তাদের সঙ্গে আলোচনা না করেই এইসব কাজগুলো করছে। তো এটা একটা আসলে ব্যাপারটা যে কংগ্রেস একটা 100 বছর পুরনো দল, তো ওরা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, একটা 1 নম্বর বিষয় যা দেখা যাচ্ছে এখন। আমি বলছি না, এটা নেতারাই বলছে, ডিএমকে নেতারাই বলেছে, ঝাড়খণ্ডের নেতারাই এখন বলছে। দ্বিতীয়ত হচ্ছে ওরা আঞ্চলিক দলগুলোকে নিজেদের যে সম্মানযোগ্য পার্টনার সেটা মনে করে না বলেই অনেকের বক্তব্য, যে না ওরা আসলে যে আঞ্চলিক দলগুলো, ছোট দলগুলোকে প্রয়োজনে নিজেদের কাজে লাগায়, কিন্তু তাদেরকে যথেষ্ট সম্মানের সঙ্গে নিজেদের যে জোটের মধ্যে একটা দল বলে তাদেরকে তাদের যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতার কিন্তু কংগ্রেসের দিক থেকে ঘাটতি আছে। তারপর রাহুল গান্ধীর যে নেতৃত্ব, সেই নেতৃত্বেও বহু মানুষের কাছে প্রশ্ন আছে, কারণ তিনি আজ পর্যন্ত 100টার মতো নির্বাচনে যে বিভিন্নভাবে লড়াই করেছেন, কংগ্রেস তার নেতৃত্বে লড়াই করেছে, তো সেখানে কিন্তু তার সাফল্য তেমন খুব একটা নেই। আগামী দিনে কর্ণাটকও নির্বাচন হবে, কর্ণাটকের যে দ্বন্দ্বটা সেটা আপাতত কোনোভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে, কর্ণাটকেই বা আগামী দিনে কী পরিস্থিতি দাঁড়াবে সেটাও আমার আগামী দিনে দেখা। যে যে স্থানীয় নির্বাচন যেগুলো হচ্ছে সেগুলো গুজরাটে ব্যাপকভাবে পরাজয় হচ্ছে কংগ্রেসের, হরিয়ানাতে ব্যাপকভাবে পরাজয় হচ্ছে কংগ্রেসের, এমনকি হিমাচল প্রদেশ যেখানে যে সরকার আছে সেখানে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন 4টে বড় ওয়ার্ড, সেখানে 3টে ওয়ার্ডে বিজেপি জয়লাভ করছে, একটা ওয়ার্ড কোনোভাবে কংগ্রেস ধরে রাখতে পেরেছে, এবং পঞ্চায়েত নির্বাচনেও সেখানে কিন্তু বিজেপির সাফল্য অনেক বেড়েছে। ফলে আগামী দিনে হিমাচল প্রদেশটা কংগ্রেসের নিজের হাতে ধরে রাখা, সেটাও কিন্তু তাদের কাছে একটা মস্ত বড় চ্যালেঞ্জ। তো এই সমস্ত প্রশ্নের আগামী দিনে উত্তর কংগ্রেস কীভাবে, কংগ্রেস নেতৃত্ব কীভাবে পরিষ্কার করে বলেন এবং কী ভূমিকা পালন করেন, তার উপরে কিন্তু আঞ্চলিক দলগুলো কংগ্রেসের সঙ্গে জুড়ে থাকা, কিন্তু এটা একটা সেই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বড় এখানে আছে। এটা আমার ভাবনা। আমি অনেক নিউজ রিপোর্ট পড়ি এবং বিভিন্ন টিভি চ্যানেলে খবর দেখি, ইউটিউব চ্যানেলে খবর দেখে আমার মনে হয়েছে যে এই জোট আগামী খুবই ভঙ্গুর। তবে হ্যাঁ, এই মুহূর্তে সবাই নিজের নিজের স্বার্থে তো কোনো না কোনোভাবে জোড়াতালি দিয়ে একটা ফটো আপ করবেন বা একটা স্টেটমেন্ট জারি করবেন। সেই স্টেটমেন্ট জারি করেন কিনা আগামী দিনে যে নির্বাচনী দিশা সম্পর্কে এই জোটের, সেটার উপরেই আগামী দিনে এই জোটের ভবিষ্যৎ নির্ভর করবে। এবং বিজেপি নিশ্চয়ই এই জোট যদি খুব কনসলিডেট হয়, বিজেপি চুপ করে বসে থাকবে না, বিভিন্নভাবে এই জোটের নেতাদের এবং এই জোটকে বিভিন্নভাবে আরও ভঙ্গুর করে তোলার জন্য তাদের কেন্দ্রীয় সরকারের শক্তি প্রয়োগ করে বা তাদের যে রাজনৈতিক যে ইচ্ছা শক্তি আছে সেটাকে ব্যবহার করে তারা কীভাবে এইটার সঙ্গে মোকাবিলা করে, সেটাও আগামী দিনে দেখা। কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা যে যথেষ্ট ম্যাচিওর পলিটিশিয়ান ভারতের রাজনীতি এ পর্যন্ত, আজকে 80 বছরের ভারতের রাজনীতিতে, এটা তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গে প্রমাণ করে দিয়েছেন। শেষ নির্বাচনে পশ্চিমবাংলা জয়, আসাম জয়, পন্ডিচেরি জয়, এটা কিন্তু ভীষণ ব্যাপার। যদিও কেরল এবং তামিলনাড়ুতে তাদের সাফল্য আসেনি, তবুও কেরলে এবারে প্রথম বিজেপি 3টে বিধানসভা জয়লাভ করেছে। সেটা একটা মানে ফুটপ্রিন্ট আস্তে আস্তে বিজেপি কেরলেও রাখতে শুরু করেছে। তো এই সমস্ত একটা যে জগা খিচুড়ি ব্যাপার, এই যে জোটের মধ্যে যে এতগুলো দল, তাদের আঞ্চলিক স্বার্থ এবং তারপর কেন্দ্রীয় স্বার্থ, এই সবগুলো মিলে কিভাবে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসে পৌঁছাবে, কোন কোন নেতা সেখানে কীভাবে কী কথা বলেন, কী আচরণ করেন এবং কিভাবে এক জায়গায় মতৈক্যে পৌঁছান, সেটাই আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন। সেটার জন্যই আমরা দেখার জন্য ব্যাক করবো। আজকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে আরও বিস্তারিত এই বিষয়টায় যা যা খবরগুলো পাবো সেগুলো আপনাদেরকে জানার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।